ব্যালেন্স ডায়েট কি? প্লেটে বেসিক 3টে কালার রাখতে পারি, এছাড়াও আরও যদি কালারফুল হয় রেইনবো রাখতে পারি, আরও ভালো। কিটো ডায়েটটা কি? এটা একটা পার্টিকুলার থেরাপিউটিক ডায়েট। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর অনেক বেনিফিটস নিশ্চয়ই আছে। সবাই বলে সুপারফুড। এই সুপারফুডগুলোকে আমাদের ব্যালেন্স ডায়েটের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, প্লেটটাকে ব্যালেন্সড রাখতে হবে। তো ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কি? 16 hours of fasting, 8 hours window. Lion's share of energy source হবে ফ্যাট স্টকসটা, মানে শুধু মিথ নয়, এটা একটা স্ক্যাম। এই সিডসগুলো বেশিরভাগই অয়েল সিডস। চিয়া সিড খেলে ওজন কমে, তাই জন্য আমি চিয়া সিড খাচ্ছি। ওষুধের মতন খেলে হবে না, এটাকে আমাকে যদি ইনকর্পোরেট করতে হয় ক্যালোরি কন্টেন্টটা এবং ফ্যাট কন্টেন্টটা তার মধ্যে কাউন্ট করে তবে করতে হবে। আমাদের প্রত্যেকের শরীর কিন্তু আলাদা আলাদা, তাই কার ক্ষেত্রে কোনটা উপকারী সেটাও কিন্তু বুঝতে হবে, জানতে হবে, তবেই কিন্তু কিছু অ্যাপ্লাই করতে হবে, তার আগে কিন্তু নয়। নমস্কার, প্রেসক্রিপশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রেসক্রিপশন মানে নিছক কিছু ওষুধ আর করণীয় ও অকরণীয়র তালিকা নয়। প্রেসক্রিপশন মানে কিছু হিত উপদেশ, যাতে আমরা সকলে ভালো থাকতে পারি আর ভালো রাখতে পারি। আর তাই আমাদের আরও একটু ভালো রাখতে আজ স্টুডিওয় উপস্থিত হয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ প্রিয়াঙ্গী লাহিড়ী। নমস্কার প্রিয়াঙ্গী, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ প্রেসক্রিপশনে তোমাকে যখন পেয়েছি তখন স্বাস্থ্য নিয়ে তো কথা হবেই, কিন্তু সবচেয়ে প্রথম যেটা জানতে চাইবো তোমাকে সামনে পেয়ে, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। আজকের দিনে আমরা প্রত্যেকে নানাভাবে আমাদের ডায়েটটাকে মডিফাই করছি, অনেকে জেনে করছি, আবার অনেকে কিছু না জেনে করছি। তো প্রথমে যেটা বেসিক বা প্রাথমিক বিষয়, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট কি? হ্যাঁ, ব্যালেন্স ডায়েট আমরা রোজকার দিনে সবাই ব্যবহার করি কথাটাকে, সুষম আহার যাকে বলে। বেসিক্যালি কিছুই না, আমাদের যে বেসিক নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, 6টা যে বেসিক নিউট্রিয়েন্ট রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, এগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এছাড়া ভিটামিন, মিনারেল, এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস, এর সাথে জল। হ্যাঁ, এই 6টা ক্লাস অফ নিউট্রিয়েন্ট। তার সঙ্গে ফাইবারটা ক্লাসিক্যালি নিউট্রিয়েন্ট নয়, কিন্তু আমাদের মানে রোজকার মানে সুস্থ থাকতে গেলে, হেলদি বডি ফাংশন মেনটেন করতে গেলে অপরিহার্য, দরকারি। সুতরাং এই 6 ক্লাসেস অফ নিউট্রিয়েন্টস অ্যালং উইথ ফাইবার, সেটা যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা পাই, সেই রকম ডায়েট, সেটাকে ব্যালেন্স ডায়েট বলা হয়। এবার সাধারণভাবে বা সাধারণ লোকে বুঝবে কি করে কোনটা ব্যালেন্সড, কতটা হচ্ছে বা হচ্ছে না, বা ওই অঙ্কগুলো তো সাধারণ লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। আর সত্যি কথা বলতে সকলের ক্ষেত্রেই একেবারে হিসেব অঙ্ক মিলিয়েও দরকার হয় না। একটা জেনারেল রুল যদি আমরা মানে ফলো করতে পারি, বিভিন্ন ফুড গ্রুপ আছে, যেরকম আমাদের শস্য জাতীয়, দানা জাতীয় যে খাবার, যে মানে গ্রেনস বা সিরিয়ালস, সেটা একটা ফুড গ্রুপ। তারপরে পালসেস, ডাল জাতীয় খাবার, এটা একটা ফুড গ্রুপ। তারপরে আমাদের ভেজিটেবলস, ফ্রুটস, এটা একটা গ্রুপ। এছাড়া যে নন ভেজিটেরিয়ান ফুড গ্রুপ, মানে মিট, পোলট্রি, এইটা, ফিশ, মাছ, এইটা একটা ফুড গ্রুপ। ডেয়ারি একটা গ্রুপ। এরকম যে বেসিক যে 5টা ফুড গ্রুপ রয়েছে, এছাড়া আমাদের ফ্যাটস অ্যান্ড অয়েলস আছে। তো এই সবগুলো মোটামুটি আমাদের রোজকার ডায়েটে রাখতে হবে, এবং এই প্রপোর্শনটা কিছুটা ভ্যারি করবে বিভিন্ন কন্ডিশনের ওপর ডিপেন্ড করে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে মানে ওই একটা খাবারের ওপর ডিপেন্ড করে থাকলে চলবে না। যেমন আমরা যখন ভাবি যে মানে কোনো একটা খাবার খুব পপুলার হয়, মিলেট, কিছু শুনছি তো সেটাকেই নিয়ে শুধু মাতামাতি, সেটাই, মানে মিলেট তো শুধু সেটা খেলাম হয়ে গেল, কিন্তু তা না, প্লেটটাকে ব্যালেন্সড রাখতে হবে। আমার প্লেটে যেন মিনিমাম 2 থেকে 3টে ফুড গ্রুপের খাবার থাকে। বেসিক্যালি আমাদের দেখতে হবে যেন কার্বোহাইড্রেট যে ফুড গ্রুপগুলো প্রডিউস মানে দেয় আর কি, সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকলো।
প্রোটিন জাতীয় খাবার যেন অবশ্যই থাকে, মানে দু রকম কার্বোহাইড্রেট জাতীয় খাবার না রেখে আমি বলছি যে প্রোটিনটা সেই জায়গায় প্রোটিনটা থাকলো। প্রোটিনের সোর্সগুলো আমরা মোটামুটি সকলে জানি, আমরা আর প্রত্যেকে তার জানি। সঙ্গে সবজি ভেজিটেবলস এটা থাকলো, মানে একটা আমি রাফ আইডিয়া দিলাম। তো এবং সেটারও প্রপোর্শন রয়েছে। তো মোটামুটি এইটা মেনটেন করলে, আর এছাড়া আমাদের দেখতে হবে যে আমরা যেটা বলি যে মানে প্লেটটা যাতে কালারফুল হয়, মানে কালারফুল মানে ন্যাচারাল, মানে নানান রকম দেখতেও ভালো শাকসবজি, লাগে, খেতে ভালো তিনটে লাগে। কালার আমরা বলি, ট্রাই কালার, মানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যদি কল্পনা করি, তিনটে কালার, গ্রিন, হোয়াইট আর স্যাফরন। তো এই তিনটে বেসিক কালার, হোয়াইটের জায়গায় ব্রাউনও হতে পারে, হোল গ্রেন। এছাড়া সবুজ শাকসবজি, এছাড়া যে স্যাফরন অনেক রং রয়েছে, সেটা আমাদের ডাল বলি বা যে অরেঞ্জ ভেজিটেবলস রয়েছে, ডিমের কুসুম রয়েছে, মানে এটা একটা রাফ ইন্ডিকেটর, মানে আইডিয়া যে আমি যদি আমার প্লেটে বেসিক তিনটে কালার রাখতে পারি, এছাড়াও আরো যদি কালারফুল হয় রেইনবো রাখতে পারি আরো ভালো। তো এইগুলো হচ্ছে বেসিক কয়েকটা উপায় বোঝার যে আমি ব্যালেন্স ডায়েট খাচ্ছি কিনা। তার সঙ্গেও আরেকটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে টোটাল সারাদিনে কতটা ক্যালোরি খাচ্ছি, সেটা আমার অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করবে, আমার এজ গ্রুপ, আমার বিভিন্ন কন্ডিশন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ডিপেন্ড করে। আজকালকার যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলে না হঠাৎ করে কিছু একটা শুনলে সেটা নিয়ে মাতামাতি বড্ড বেশি। যেমন একটা শব্দ হঠাৎ প্রচলিত, কিটো ডায়েট, সবাই মানে একদম হু করে এই শব্দটা নিয়েই মাতামাতি শুরু হলো একটা সময়। তো এই কিটো ডায়েটটা কি, সেটার হয়তো প্রপার যে সংজ্ঞা বা ডেফিনেশন আমরা কেউ বুঝিও না, আমরা আংশিক জেনে নি, শুনে নি, তারপরে সেটাকে অ্যাপ্লাই করতে শুরু করি, ফলে যেটা হয় শরীরের ক্ষতি হয় আমার মনে হয়। তো এই বিষয়টাতে তুমি কি বলবে, কিটো ডায়েটটা কি এবং সেটা কি আদৌ আমাদের জন্য খুব অপরিহার্য, মানে ওটা করতেই হবে এরকম কোনো ব্যাপার আছে? অপরিহার্য তো একেবারেই নয়। আর কিটো ডায়েটটা হঠাৎ করেও আসেনি, এটা অনেক দিন ধরে। বেসিক্যালি কিটো ডায়েটের অরিজিনটা হঠাৎ করে হইটা শুরু হয়েছে। হ্যাঁ, অরিজিনটা হচ্ছে বেসিক্যালি এটা একটা পার্টিকুলার থেরাপিউটিক ডায়েট, যেটা মানে এপিলেপটিক পেশেন্টদের জন্য বেসিক্যালি ফর্মুলেটেড হয়েছিল, এবং কিছু এপিলেপসির কিছু কেসেস যেগুলো ড্রাগ থেরাপিতে রেসপন্ড করছে না সেই রকম ক্ষেত্রে। তো সেটা খুব একটা স্পেশালাইজড থেরাপিউটিক একটা এরিয়া, কিন্তু পরবর্তীকালে সেটা ওয়েট লস ডায়েট হিসেবে সেটা খুব পপুলার হতে লাগলো। আমি ডিটেইল হিস্ট্রিগুলো বা তার এভলিউশন বা সেইগুলোতে আসছি না, কিন্তু বেসিক্যালি কিটো ডায়েট এবং কিটো ডায়েটটাকে অ্যাকচুয়ালি কি সেটাও কিন্তু মানে সকলের ক্লিয়ার ধারণা, সকলে ভাবছেন প্রচুর প্রোটিন, সেটাই বললাম আমি। তা কিন্তু নয়। কিটো ডায়েট বেসিক্যালি যেটা তার মানে তার পেছনে যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে আমরা সকলে জানি যে আমাদের বডির যে ফিউয়েল লাগে, মেন ফিউয়েল হচ্ছে কি? কার্বস, গ্লুকোজ। হ্যাঁ, তো গ্লুকোজ ভেঙে এনার্জি প্রোডাকশন হয়। এইখানে মানে গ্লুকোজের বদলে অন্য আরেকটা ফুয়েলকে কাজে লাগানো হয়, সেটা হচ্ছে মানে এগুলো হচ্ছে কিটোন বডিজ। সেটা আসে কোথা থেকে? ফ্যাটটার পার্শিয়াল অক্সিডেশন হলে, মানে নট কমপ্লিট, আমি ডিটেল বায়োকেমিক্যাল প্রসেসগুলো বলে কনফিউজ করতে চাই না, কিন্তু জাস্ট বেসিকটা বলছি। তো সেইটা ভেঙে পার্শিয়াল ব্রেকডাউন প্রোডাক্ট এই কিটোন বডিজ, এবং এই কিটোন বডিটাও মানে এটাকে আর কি ফিউয়েল হিসেবে কাজে লাগানো। এবং এর ওপর প্রচুর স্টাডিজ আছে, এগুলোর অনেক বেনিফিটস দেখা গেছে ওয়েট লসের ক্ষেত্রে, এবং শর্ট টার্ম, বেসিক্যালি এগুলো শর্ট টার্ম বেসিসে অনেক সময় লিপিড প্রোফাইল ঠিক করে দিচ্ছে, ব্লাড প্রেশার ঠিক করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইটা এবার বেসিক্যালি যেটা মানে এটা হচ্ছে কিটো ডায়েটের প্রিন্সিপালটা হচ্ছে কিটোসিস, মানে যেটা বলছিলাম, মানে গ্লুকোজের বদলে একটা অল্টারনেট ফিউয়েলকে ব্যবহার করানো, এবং এটা হচ্ছে নিউট্রিশনাল কিটোসিস, মানে নিউট্রিশনালি ইনডিউসড কিটোসিস। আরেক ধরনের কিটোসিস হয়, ওটা আমরা পরে যদি কোনো প্রসঙ্গ আসে বলবো। তো এটা নিউট্রিশনালি ইনডিউসড। এবার যেখানে আমরা ওই সোর্সটাকে বদলে দিচ্ছি, এবার এটা করতে গিয়ে ডায়েটটাকে কিভাবে সাজাতে হচ্ছে, আমাদের নর্মাল ব্যালেন্স ডায়েটে যদি দেখি, মোটামুটি কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ 50 to 60% বা 40 to 60% ধরতে পারি,
হ্যাঁ, সেটা অনুযায়ী ডিফার করে। যেমন ওয়েস্টার্নদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ওরা কম খায়, আমরা সিরিয়াল বেসড ডায়েট বেশি খাই, তো সেই ক্ষেত্রে আমরা মানে 40 to 60% ধরতে পারি এক্ষেত্রে। আর প্রোটিনের মাত্রাটা মোটামুটি 15 to 20% এটা ঠিক থাকছে। এবার কিটো ডায়েটে কি করতে হচ্ছে, যেহেতু আমাদের ওই ইয়েটাকে পাল্টাতে হচ্ছে, সেহেতু প্রিডমিনেন্ট ইয়েটা মানে আমাদের লায়ন্স শেয়ার অফ এনার্জি সোর্স হবে ফ্যাটস, সেখানে মোটামুটি 60-70% ফ্যাট থেকে আসবে। এবং মানে ইয়েটা আসবে মানে মোটামুটি প্রোটিন কিন্তু প্রচুর নয়, প্রোটিন 15 to 20% প্রোটিন যেরকম নর্মালি আমরা খাচ্ছি, এবং কার্বোহাইড্রেটটা কমে গিয়ে 5 to 10%, which is very very মানে ইমপ্র্যাকটিক্যাল আর রেস্ট্রিকটিভ। করা যায়, মানে ডিজাইন করা যায়, কিন্তু মানে এটা কেন বলছি যে ফ্যাট যদি আমরা দেখি, ফ্যাট তো মানে ফ্যাট জাতীয় খাবার যেগুলো, শুধু তো ফ্যাট থাকে না তার মধ্যে, ফ্যাটের সঙ্গে প্রোটিন থাকছে। যদি মাংস দেখি বা ডিম দেখি বা নাটস দেখি, হ্যাঁ, তার মধ্যে তো ফ্যাটের সাথে নয় কার্বোহাইড্রেট থাকছে, নয় প্রোটিন থাকছে। হ্যাঁ, এবার মানে ট্রু কিটো ডায়েটে কিন্তু প্রোটিনও বেশি খাওয়া যাবে না, কারণ প্রোটিনও কিন্তু একটা মানে ইয়ের পরে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। সুতরাং সেই মাত্রাটাকেও ঠিক রাখতে হবে, কমিয়ে দিচ্ছে, কমিয়ে মানে খুব আমরা বেশি রাখছি। এবার শুধু যদি ফ্যাট থেকে খেতে হয় তাহলে ব্যাপারটা ভীষণ ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে শুধু তেল খাবো আমরা, মানে না, আমি এটা অত সহজ মানে অতটাও সিম্পল নয়, হয়তো এটা আমরা ক্যালকুলেট করে ফর্মুলেট করতে পারি। এবার আমি বলছি যে মানে আমরা যদি টেলার নিজেদেরকে মনে করি, তো টেলার হিসেবে তুমি একটা ফ্যাব্রিক দিলে, একটা মানে অদ্ভুত প্রপোর্শনস তুমি দিলে, সেটার আমরা একটা জামা বানিয়ে দিতে পারবো, কিন্তু তুমি সেটা কতটা পরতে পারলাম, ক্যারি করতে পারবে কতটা, সেইটা এবার সেটা সকলে পারেন না, সম্ভব না। এটা একটা বেসিক ইমপ্র্যাকটিক্যালিটির জায়গা। আর কার্বোহাইড্রেটের পরিমাণ যেহেতু অতটা রেস্ট্রিক্টেড, সেহেতু আমার অনেক কিছু মানে শুধু ভাত রুটির রেস্ট্রিকশন নয় বা কার্বসের টিপিক্যাল সোর্সের রেস্ট্রিকশন নয়, অনেক সবজির রেস্ট্রিকশন অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, এছাড়া এই যে এতটা ফ্যাট, হ্যাঁ, সকলে টলারেট করতে পারেন না, এটা এক নম্বর। মানে এটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা হচ্ছে যে আমি এইগুলো লং টার্ম সেফটি কিন্তু ইভ্যালুয়েটেড নয়, এবং এতখানি ফ্যাট যেখানে যদি আমি লং টার্ম বেসিসে খাই, সেখানে আমার মানে লিপিড প্রোফাইলের গন্ডগোল আসতে বাধ্য, মানে অনেক রকম সমস্যা হতে পারে। একদম। তো এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। হয়তো মানে এটা দেখতে খুব লুক্রেটিভ, সবাই ভাবে মানে ফ্যান্সি লাগছে হঠাৎ করে, হ্যাঁ, মানে এটা তো সবাই ভাবে বেশ আমি ভাজাভুজি খাবো, প্রচুর মানে ফ্রাইড জিনিস খেয়ে ডায়েট করব, তা কিন্তু নয়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে মানে স্টাডিগুলোতে ওয়েট লস দেখা গেছে দুটো কারণে। একটা হচ্ছে যে টোটাল মানে ক্যালোরি ইনটেকটাকে কিন্তু একটা আমাকে নির্দিষ্ট করে রাখতে হচ্ছে, আর এছাড়া ওই কিটোন বডিগুলোর মানে বিটা হাইড্রক্সি বিউটাইরেট স্পেসিফিক্যালি, এগুলোর একটা ওই মানে ক্যালোরি ইনটেকটা কমানোর একটা ইয়ে রয়েছে, মানে একটা প্রপার্টি রয়েছে। তো অনেক মেকানিজম আছে, কিন্তু এটা অতটাও মানে যেটা শুনতে ভীষণ একটা মজার ব্যাপার সেটা নয়, বুঝে সুঝে যাওয়াই ভালো। সকলের ক্ষেত্রে এটা খাটেও না, অ্যাপ্লিকেবলও নয়। এটা খুব মানে যদি করতে হয়, সেটা মানে অনেক ক্রাইটেরিয়া আছে, কাদেরকে আমরা করতে পারবো, কাদেরকে পারবো না, প্রত্যেকের শরীর আলাদা, আর তাছাড়া সকলে নিতে পারবে না। আচ্ছা, এই সূত্র ধরেই আরেকটা জায়গায় পৌঁছে যাই আমরা। বেশিরভাগ মানুষকে দেখছি একটা ক্লক মেনটেন করে, একটা উইন্ডো মেনটেন করে, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে এই 16-6 কিছু একটা উইন্ডো মেনটেন করে। আমিও সঠিক এই ব্যাপারটা সম্পর্কে মানে অতটা অবগত নই, তো ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কি? হ্যাঁ, ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে যে নামটাই বলে দিচ্ছে যে ফাস্টিং মানে ইন্টারমিটেন্টলি করছি। তো এগুলো অনেক ফর্ম আছে, অনেক এক্সট্রিম ফর্মস আছে, কিন্তু খুব কমন দুটো ফর্ম যেগুলো সব থেকে বেশি স্টাডিডও বটে। একটা তো যেটা তুমি বললে যে 16 আওয়ার্স অফ ফাস্টিং, 8 আওয়ার্স উইন্ডো, মানে ইটিং উইন্ডো। এছাড়া 5:2 যেটা আমি দুদিন ফাস্ট করলাম। ফাস্ট মানে কমপ্লিট ফাস্ট নয়, তার কিছু নিয়ম আছে, মানে খুব ক্যালোরি, একটা এক্সট্রিম ক্যালোরি রেস্ট্রিকশনের মধ্যে থাকলাম, আর বাকি 5 দিন খেলাম।
এবারে একটা জিনিস দেখতে হবে, আচ্ছা এই উইন্ডোটা মানে হচ্ছে যে কতক্ষণ খাবো না আর কতক্ষণ খাওয়া যাবে। হ্যাঁ একদম ইটিং উইন্ডো। এটা মনে রাখতে হবে যে ইটিং উইন্ডোতে কিন্তু আমাকে খুব মানে ইটিং উইন্ডোতে আমি প্রচুর যা খুশি অ্যাড লিবিটাম খেয়ে নিচ্ছি, ওটা হবে না, তা হবে না। সেটাকে না হলে কি হবে, আমার মানে লাভ হবে না। তো সেখানেও আমাকে কিন্তু একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে। ক্যালোরিটাকে আমি অতটা রেস্ট্রিক্ট না করলেও একটা মোটামুটি একটা ইয়ের মধ্যে রাখতে হবে, একটা লিমিটের মধ্যে রাখতে হবে। এইটার ইয়েটা হচ্ছে মানে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অনেক বেনিফিটস নিশ্চয়ই আছে। এবারে যেটা বলছিলাম তখন যে তখন যেটা বললাম যে নিউট্রিশনাল কিটোসিসের ব্যাপারে বলছিলাম, এখানে এই ফাস্টিংয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা বলি স্টারভেশন কিটোসিস। হ্যাঁ, যখন ফিউয়েল পাচ্ছে না বডি বাইরের থেকে, মানে এক্সটার্নাল ফিউয়েল যেটা গ্লুকোজ, তখন শরীরের ফ্যাট ভেঙে সেই ফিউয়েলটা সাপ্লাইড হচ্ছে, তো সেটাও একটা ফর্ম অফ কিটোসিস। তো এবার আমাকে মানে টোটাল ব্যাপারটা দেখতে গেলে আমি কিটো ডায়েটের কথা বলছি না, কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং সেই কিন্তু এসে দাঁড়াচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশনে। আচ্ছা, আফটার অল উই আর রেস্ট্রিক্টিং ক্যালোরিজ। হ্যাঁ, এইটা হয়তো অনেকের করতে সুবিধা হয় যে আমি এই সময়টায় কিছু খাবো না, তো মানে এই নিয়মটা মেনটেন করতে সুবিধে হয়। কিন্তু মানে দিস কম্পেয়ার টু একটা মানে কি বলবো রেগুলার একটা লো ক্যালোরি ব্যালেন্স ডায়েট, এই দুটোর মধ্যে কিন্তু রেজাল্টসে ইন টার্মস অফ ওয়েট লস খুব বেশি পার্থক্য কিছু নয়, কেননা আমি সেই ক্যালোরি রেস্ট্রিকশনই করছি। তো এইটা মনে রাখতে হবে। আর ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি প্রপারলি করা যায় খারাপ মানে সেটা খারাপ নয়, কারণ ফাস্টিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ লট অফ বেনিফিটস। এখন নানান রিসার্চে দেখা যাচ্ছে এজিং প্রসেসটা, শরীরকে কিছুটা সময় দেওয়া যাতে হিল করে ঠিকমতো। হ্যাঁ, মানে আর এজিং প্রসেসটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে, কমিয়ে দেওয়া মানে ওইরকম না, রিভার্স করছে না, কিন্তু হ্যাঁ কিছুটা কন্ট্রোলে থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা সকলের জন্য নয়। মেডিকেল যা সমস্যা আছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে, বিশেষ করে যারা ডায়াবেটিক মেডিকেশন, অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশনে রয়েছেন, ইনসুলিনের রয়েছেন, হ্যাঁ তাদের ক্ষেত্রে নয়। যাদের হাইপোগ্লাইসেমিয়ার প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে একেবারেই নয়। তাছাড়া অতক্ষণ ওই ফাস্টিং সকলে পারেন না করতে, তাদের জন্য নয়। হ্যাঁ, যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে, মানে সমস্ত মেডিকেল যে কন্ডিশনস আছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে তবে কিন্তু আমাদের উচিত যে কোনো কিছু, যে কোনো পদ্ধতি, যে কোনো নিয়ম তবেই আমাদের উচিত আমাদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করা। হ্যাঁ, তবে যদি ইফ ইউ আস্ক মি মানে কিটো ডায়েট আর ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে কোনটা বেটার, আমি সবসময় বলবো যে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বেটার, কেননা এখানে আমার এটাকে মানে ব্যালেন্স করার অনেক স্কোপ রয়েছে। মানে যখন ইটিং উইন্ডোতে আমি ব্যালেন্স ডায়েট খাচ্ছি অ্যাজ অপোজ টু কিটো ডায়েট উইচ ইজ অ্যাকচুয়ালি খুব আনব্যালেন্সড। আমরা জীবনে কি অ্যাপ্লাই করব সেটা কিন্তু ভেবে চিন্তে করতে হবে এবং সম্পূর্ণ বিষয়টা জেনে করতে হবে। আপনারা দেখছেন প্রেসক্রিপশন। আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা দেখছি প্রেসক্রিপশন, আর সঙ্গে রয়েছে প্রিয়াঙ্গী লাহিড়ী, বিশিষ্ট পুষ্টিবিদ। আমরা অনেক কিছু আলোচনা করলাম এখনকার দিনে যেগুলো খুব বেশি ট্রেন্ডিং মানে যা শুনছি সেটাই জীবনে অ্যাপ্লাই করে ফেলছি, এবং এটা কিন্তু একটা মিথ, অনেকের ক্ষেত্রে মিথ। কারণ আমাদের প্রতিটা বিষয় ভালোভাবে জেনে এবং আমাদের কার কার মেডিকেল কন্ডিশনস আছে সেগুলোকে কনসিডার করার পরই কিন্তু যে কোনো ডায়েট বা যে কোনো প্ল্যান আমাদের জীবনে সেটাকে আমার মনে হয় অ্যাপ্লাই করা উচিত, তার আগে নয়। এবং তার জন্য যেটা খুব বেশি করে প্রয়োজন সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া, আর আমার সামনেই চিকিৎসকই বসে রয়েছেন সঠিক পরামর্শ দেওয়ার জন্য সব সময়। আচ্ছা, আমরা ছিলাম একদম বিভিন্ন রকমের ডায়েট প্ল্যানস এবং বিভিন্ন রকম ট্রেন্ডিং ডায়েট প্ল্যানস নিয়ে, যেটা নিয়ে মানুষ হই করে, সেইগুলো নিয়ে আলোচনায় ছিলাম। আরও একটা এরকম ট্রেন্ডিং বিষয় রয়েছে, সকালবেলা উঠেই এমন একটা খাবার খাওয়া যেটাকে সবাই বলে সুপারফুড। প্রত্যেকে বিভিন্ন ধরনের সিডস মিক্স করে ওটমিলে হোক বা ফ্রুটসের সাথে হোক বা জলের সাথে হোক, অনেকে জলে ভিজিয়ে রেখে ডিরেক্টলি সকালবেলা সেটা খেয়ে নিচ্ছে, এবং সেটার জন্য অনেকে ভাবে এজিং প্রসেস স্লো হচ্ছে, অনেকে ভাবছে ক্যালসিয়াম খুব বেশি পাচ্ছে, অনেকে ভাবছে তার হেয়ার ভালো হচ্ছে, কেউ ভাবছে স্কিন ভালো হচ্ছে। সব থেকে বেশি যেটা ভাবে মানে আমি বলছি যেটা পেশেন্টদের কাছ থেকে রোজ পাই,
যে চিয়া সিড খেলে বা এই হ্যাঁ, সিডগুলো খেলে একদমই। ওজন কমে ওজন যাচ্ছে কমে যাচ্ছে। আর আমার কনস্টিপেশন ঠিক হয়ে হ্যাঁ, যাচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে, মানে নিজেরাই ভেবে নিচ্ছেন এই দুটো সেগুলো। মানে আমি ক্লিনিক্যালি সব থেকে বেশি দেখি ফেস করছো। হ্যাঁ। তো এই বিষয়ে তুমি কি বলবে, এটা কি সত্যি আদৌ এইরকম ভাবে কাজ করছে, নাকি বিষয়টার পিছনে আরো কিছু গভীর তত্ত্ব রয়েছে, তথ্য রয়েছে? অনেকগুলো ব্যাপার আমাদের মানে কনসিডার করতে হবে। প্রথমত আমি এই সুপারফুডের প্রসঙ্গে বলি, এই সুপারফুড কথাটাই আমি খুব একটা মানে পছন্দ করি না। মানে সুপারফুড কথাটা অর্থ হচ্ছে যে একটা কোনো পার্টিকুলার খাবারে অনেক ধরনের নিউট্রিয়েন্ট একসাথে রয়েছে, মানে ইটস আ পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্ট যাকে বলা যায়। সেরকম অনেক খাবার আছে বা তার অনেকগুলো হেলথ বেনিফিটস তার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। এই ধরনের খাবারগুলোকে সুপারফুড বলা হয় ডেফিনিশন ওয়াইজ, কিন্তু এতে পেশেন্টদের বা এমনি মানে যে লেম্যানের যেটা আইডিয়া হয় যে আমি এই একটা জিনিস খেলেই আমার পুরো সব মানে এটা দ্যাট ইজ ইকুয়াল টু আ ব্যালেন্সড ডায়েট, মানে ওইটা মানে ওই প্রফেসর শঙ্কুর ওই বড়ির মতো একটা খেয়ে নিলাম ম্যাজিকের মতো সব ম্যাজিক হয়ে গেল, কিন্তু তা নয়। এটা কিন্তু এই সুপারফুডগুলোকে আমাদের ব্যালেন্স ডায়েটের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। কি করে করতে হবে সেটাই এবার সিডসের কথা যদি বলো, নো ডাউট এর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, মিনারেলস নানান ধরনের রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন। আমি ডিটেলগুলো বলছি না, এক একটা সিডের ইন্ডিভিজুয়াল প্রোফাইল 19-20 আলাদা হয়। ফাইবার কন্টেন্ট ইন জেনারেল খুব ভালো, হেলদি ফ্যাটস। তবে এই প্রসঙ্গে আসি, এটা মনে রাখতে হবে এই সিডসগুলো বেশিরভাগ, বিশেষ করে চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, তারপরে এই তিল, আরও যে বিভিন্ন সিডসগুলো পাম্পকিন সিডস, হ্যাঁ, এগুলো কিন্তু বেসিক্যালি অয়েল সিডস। হ্যাঁ, চিয়া কথাটার অর্থ জানো? চিয়া একটা স্প্যানিশ শব্দ থেকে কথাটা মানে ডিরাইভড হয়েছে, যেটা মানে চিয়ান কথাটা, উইচ মিনস অয়েলি। আচ্ছা, তো এইটা সকলে মাথায় রাখেন না, বা এটা অ্যাকচুয়ালি মনে করানো হয় না। আমরা তো প্রচুর ইনফরমেশন আজকাল মানে সোশ্যাল মিডিয়া থেকে, নেট থেকে পাচ্ছি, তো এইটা কেউ মানে বলেন না আর কি, সবাই ওখান থেকে পড়ে নিচ্ছি। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে এর ফ্যাট কন্টেন্ট প্রচুর, হেলদি ফ্যাট, কিন্তু ফ্যাট, হ্যাঁ, তো ক্যালোরি ভ্যালু অনেক বেশি, তার মধ্যে অনেক নিউট্রিয়েন্ট আছে, নো ডাউট। এবারে সকলে এটা মানে যে খাচ্ছেন, একটা জিনিস ভাবছেন যে ওয়েট লস হবে এটা খেলে, চিয়া সিড খেলে ওজন কমে, তাই জন্য আমি চিয়া সিড খাচ্ছি। আরেকটা সকলে ভাবেন যে এটাকে ওষুধের মতন ইনকর্পোরেট করা যায়, মানে আমি ওই যেটা তুমি বললে যে সকালে উঠে জলের মধ্যে পরিমাণ নেই সেটার কোনো, হ্যাঁ, কনস্টিপেশন হচ্ছে, আমার ইয়ের দরকার, আমি চিয়া সিড তাই জন্য খাচ্ছি। এটা মনে রাখতে হবে, এটা ওষুধের মতন খেলে হবে না। এটাকে আমাকে যদি ইনকর্পোরেট করতে হয় একটা ডায়েটের মধ্যে, ব্যালেন্স ডায়েটের মধ্যে, তাহলে তার ক্যালোরি কন্টেন্টটা এবং ফ্যাট কন্টেন্টটা তার মধ্যে কাউন্ট করে তবে করতে হবে। আমাকে সমপরিমাণ ক্যালোরির, সমপরিমাণ ফ্যাট ডায়েট থেকে রিপ্লেস করে মানে বাদ দিয়ে তবে এটাকে ঢোকাতে হবে। সুতরাং আমি মানে তেলের পরিমাণ কমাচ্ছি না বা সেটাকে আমি ইয়ে করছি না, কিন্তু আমি এবার পেশেন্টরা বলছেন আমি তো চিয়া সিড রোজ খাচ্ছি কিন্তু আমার ওজন কমছে না। এবং শুধু চিয়া সিড নয়, সে চিয়া সিড ওয়াটার সেটা খাচ্ছে, এর মধ্যে ওটমিলের মধ্যে সমস্ত মিক্স সিডস দিচ্ছে, বিকেলবেলা এক মুঠো মিক্স সিডস খাচ্ছে, বা যখন খিদে পাচ্ছে সিডস খেয়ে নিচ্ছে, তার সঙ্গে নাটস মিলিয়ে খাচ্ছে, হ্যাঁ, এবং এই সিডসটা নাটসেরই মতন, এবং প্রচুর ফ্যাট রয়েছে এর মধ্যে। বিশেষ করে যারা মানে ওজন কমাতে চাইছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের সিডসের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতেই হবে। মানে আমি খুব বেশি সিডস তাদেরকে দেব না, মানে হয়তো যারা চান রাখতে তাদেরকে একটা লিমিটেড পরিমাণ, হয়তো 10 গ্রামস বা মানে এক টিস্পুন রাখলাম, কিন্তু সেটাকেও আমাকে ফিট করাতে হবে ডায়েটের মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমরা ভাবি বা আমাদের ভাবানো হয় যেটা অপরিহার্য, তা নয়। একটা ব্যালেন্স ডায়েটের পার্ট হতে পারে, কিন্তু এটা অপরিহার্য নয়। আমরা যদি দেখি ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম, সবাই খুব বলে যে ম্যাগনেসিয়াম রয়েছে, হ্যাঁ, তো ম্যাগনেসিয়াম আমরা যদি শাক দেখি, যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে, এবং দ্যাটস আ লো ক্যালোরি সোর্স অফ ম্যাগনেসিয়াম। সুতরাং আমি যদি ওজন কমাতে চাইছি, আমাকে ওই সোর্সগুলোকে দেখতে হবে যেখানে ক্যালোরিটা অনেকটা কম, তার সঙ্গে আমি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো পাচ্ছি। হ্যাঁ, আবার যারা ধরো যে খুব লিন, অ্যাক্টিভ বা খুব রোগা, মানে তাদের ওজন পুট অন করতে হবে, তাদের ক্ষেত্রে সিডস উইল বি আ গুড অপশন।
আমি অল্পর মধ্যে অনেকটা আমি ক্যালোরিও দিতে পারছি, বেশ কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারছি। আরেকটা যেটা সমস্যা হয় যে যেহেতু এটার ফাইবার কন্টেন্টটা বেশ ভালো পরিমাণে, আমি যদি খুব মানে সেটাকে রেগুলেট করে না খাই, বিশেষ করে যাদের বিভিন্ন পেটের সমস্যা রয়েছে, হ্যাঁ, কারণ এটা সবাই টলারেট করতে পারেন না, যাদের অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম আছে, যাদের কোলাইটিস রয়েছে, এই রকম ক্ষেত্রে আমাদেরকে সিডসটা বাদ রাখাই ভালো। তাছাড়া যাদের কিডনির সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ বিশেষ করে অ্যাডভান্স স্টেজে রয়েছে, সেখানে আমাদের অনেক মিনারেল রেস্ট্রিক্ট করতে হয়, প্রোটিন রেস্ট্রিক্ট করতে হয়, ফসফরাস, তারপরে পটাশিয়াম, এগুলো রেস্ট্রিকশন আছে, সেক্ষেত্রে সিডস আমাকে বাদ দিতে হবে। এইগুলো মনে রাখতে হবে, ইনডিসক্রিমিনেট ইউজ কখনোই নয়। আর এটা মনে রাখতে হবে যে দিস ইজ নট আ ফ্রি ফুড। আমাদের প্রত্যেকের শরীর কিন্তু আলাদা আলাদা, তাই কার ক্ষেত্রে কোনটা উপকারী সেটাও কিন্তু বুঝতে হবে, জানতে হবে, তবেই কিন্তু কিছু অ্যাপ্লাই করতে হবে, তার আগে কিন্তু নয়। এটা সবসময় আমাদের মনে রাখতে হয় যে আমরা কিন্তু একে অপরের থেকে আলাদা। আমার শরীরে যেটা স্যুট করছে সেটা তোমার শরীরে নাও করতে পারে, তো সেটা বোঝা এবং জানাটা আমার মনে হয় আগে আবশ্যিক। আজকাল এখন একটা খুব ট্রেন্ড, সেটা হচ্ছে ট্রেন্ডের মধ্যেই আমরা সবাই ভেসে চলেছি, এটাই হচ্ছে কথা। সমাজ মাধ্যম তো রয়েছেই সেখানে, যেটা আরো একটু সবকিছুকে জারিত করছে, সকলে বোঝেন, হ্যাঁ সবাই জানে, জারিত করছে ব্যাপারটাকে। তো এই ট্রেন্ড ডিটক্স ডায়েট বলে আদৌ কিছু আছে, এটার এক্সিস্টেন্স, নাকি এটাও একটা মিথ? আমরা প্রতিদিন এক নাগাড়ে করে যাচ্ছি অথচ কোনো ফল নেই, কিন্তু ভাবছি হ্যাঁ এটা বোধহয় ভালো কিছু হচ্ছে। ডিটক্স, এটা খুব ভালো পয়েন্ট তুলেছো। ডিটক্সটা মানে শুধু মিথ নয়, এটা একটা স্ক্যাম। কারণ মানে ডিটক্স ঘিরে প্রচুর মানে মাল্টিবিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ডিটক্স চা, ডিটক্স সাপ্লিমেন্টস, ডিটক্স। আমার পেশেন্টরা অনেক সময় এসে বলেন যে আমি তো পুজোর সময় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মানে একটু অনিয়ম হয়েছে, এবার আমাকে একটা ডিটক্স ডায়েট দিয়ে দিন। মানে এবার আমি জানি না ঠিক ডিটক্সের কত মানে উপকারিতা সবাই জানেন। ডিটক্স করলে ক্লেন্স হয়ে যায় সিস্টেমটা, আমি যদি অনিয়ম করি সেটা একটা ওই চরণামৃত পানের মতন, ওটা শুদ্ধিকরণ হয়ে যাবে, তারপরে ব্যথা, বিভিন্ন আনএক্সপ্লেইন ব্যথা সেরে যাবে, নানান রকম কিছু আসে। এগুলোর কোনো সায়েন্টিফিক মানে সত্যতা নেই। জিনিসটা ডিটক্স কথাটা বুঝতে হবে, মানে কথাটা এসছে ডিটক্সিফিকেশন থেকে, এবং ডিটক্সিফিকেশনের জন্য আমাদের মানে আমরা রোজ প্রতিনিয়ত প্রচুর এরকম টক্সিনসের মানে সামনাসামনি হচ্ছি। মানে আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে বিভিন্ন অ্যাডাল্টারেন্টস, ফুড অ্যাডিটিভস, বিভিন্ন ওষুধ খাচ্ছি, সেগুলোর মাধ্যমে, তাছাড়া মানে সেগুলোর মাধ্যমে টক্সিনস বলো বা যেগুলো মানে ফরেন কেমিক্যালস বলা যেতে পারে, এছাড়া আমাদের যে মানে স্বাভাবিক যে মেটাবলিক প্রসেস, সেটার দরুন কিছু ওয়েস্ট প্রোডাক্টস, টক্সিনস ক্রিয়েটেড হচ্ছে, সেইগুলো এনভায়রনমেন্টাল পলিউটেন্টস। তো এরকম মানে প্রতিনিয়ত আমাদের মানে উই আর এক্সপোজ টু টক্সিনস। এবার এইটা শরীর বসে নেই যে আমি কখন একটা ওই ডিটক্স জল খাবো, তখন শরীর তার জন্য ওয়েট করে না। আমাদের খুব ওয়েল ডিজাইনড একটা ডিটক্সিফিকেশন সিস্টেম আছে। লিভারের কাজই হচ্ছে ডিটক্সিফিকেশন। লিভারের অনেক ফাংশন আছে, তার মধ্যে মেন একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ডিটক্সিফিকেশন। তো এই যে বিভিন্ন টক্সিনস বা বিভিন্ন কেমিক্যাল বা যে সাবস্টেন্সেসগুলো যেটার কথা বলছিলাম, যেগুলো আমরা মানে ইনটেক করে ফেলছি, সেইগুলো লিভার সেগুলোকে ভেঙে একটা সলিউবল ফর্মে কনভার্ট করে, যেটা খুব সহজে শরীর থেকে এক্সক্রিশন হতে পারে। এবং আমাদের এক্সক্রিটারি যে সিস্টেম অর্গানগুলো আছে, আমরা জানি কিডনি, হ্যাঁ, সেটাকে ফিল্টার করছে। কিছু আমাদের বাইলের মাধ্যমে এক্সক্রিটেড হয়, আমাদের স্টুলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের ঘাম হচ্ছে। সুতরাং আমাদের এক্সক্রিটারি সিস্টেমটাও খুব পুরো জিনিসটাই খুব ওয়েল ডিজাইনড, একটা প্রি প্ল্যান্ড আমাদের ভগবান দিয়েই পাঠিয়েছে। মানে ডিটক্সটা হচ্ছে আমাদের মানসিক শান্তি, আমি এটুকু বলতে পারি যে ওটা মানসিক শান্তি, যে আমি ডিটক্স করছি। একদমই। তো ডিটক্স আলাদা করে, যেটা আমার বলার মানে উদ্দেশ্য, যে ডিটক্স করার দরকার হয় না,
তবে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই ডিটক্সিফিকেশন সিস্টেমটা যাতে মজবুত থাকে, যাতে সেইটার জন্য কিছু নিয়ম, মানে বেসিক নিয়ম যেটা দিয়ে তুমি শুরু করলে, ব্যালেন্স ডায়েট, যাতে আমাদের সমস্ত মানে যে শুধু ম্যাক্রোনিউট্রিয়েন্টস নয়, ভিটামিন মিনারেল যেগুলো আর কি ওই ডিটক্সিফিকেশন মানে প্রসেসের তো এনজাইমস কিছু লাগে, সেগুলোর জন্য ওই বিভিন্ন ভিটামিন মিনারেলের রয়েছে, ফাংশনস রয়েছে। এছাড়া আমার মানে ঠিক মতন মানে হাইড্রেশন, জল খাওয়া, মানে ওই তাছাড়া ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখা, মোটামুটি এই বেসিক নিয়মগুলো পালন করতে হবে। এক্সারসাইজ করা, হ্যাঁ, তো এইগুলো করলেই আমাদের বডি নিজে নিজেই এই ডিটক্সিফিকেশন করতে পারবে। ডিটক্সিফিকেশন কখন মানে প্রয়োজন হয়, মানে ডিটক্সিফিকেশন কথাটা মেডিকেলি এইটা হচ্ছে যে কখনো মানে যে কিছু হেভি মেটাল পয়জনিং হলো, সেক্ষেত্রে মানে সেটা একটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে হ্যাঁ, পড়ে, সেটা ওরকম জল খেয়ে ওই যে আজকাল কি সব দেখি যে ওই ডিটক্স ড্রিঙ্ক মানে এক গ্লাস জলে একটা কিউই, এক টুকরো কিউই, দু টুকরো শসা, একটা তরমুজের টুকরো, একটা লেবুর টুকরো, ওই দিয়ে কি হয় মানে ওই দিয়ে অনেকে আবার সেই বাজার চলতি কিছু ফিজি কিছু নিয়ে আসে যেটা ফেলে দেয়, ওই জানি না মানে কত রকমের আমার ওটা যে আইডিয়ার হয়, বাইরে, কিন্তু ওই মানে দেখেই এটা বোঝা। যাক, আজকে একটা তথ্যবহুল আলোচনার মধ্যে আমরা ছিলাম, অনুষ্ঠান চলছিল, আপনারা দেখছিলেন প্রেসক্রিপশন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো নতুন পর্বে নতুন অতিথি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন প্রেসক্রিপশন।